এইদিকেও দেখতে পাবেন, আপনি অন করুন। বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। এটা দেখুন, এবার ভিডিওটা দেখতে হবে তো। সাউন্ড পুরো লাইন নেব না, সাউন্ড কই? সাউন্ড অফ করা আছে, সাউন্ডটাকে অফ করা আছে। ওকে দাও তো ধরছি, চালা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বড়রা শেখাচ্ছে বউদের কি বলতে হয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অডিটোরিয়াম, এখানে ট্রেনিং দেওয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি সব জায়গায়। কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে ছুটে পালিয়েছে আপনাদের বউরা, ভারতবর্ষে সব জায়গায় চলে গেছে অলরেডি। এই গাড়িটা ইউজ করা হয়েছে, কলকাতা পুলিশের গাড়ি। ঠিক, এবারে সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলি। এই যে 21শে জুলাই ডিমভাত উৎসব হয়েছিল, তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, একটা সরকারি সংস্থা, কোনো পার্টির নয়, তাদের এই যে টি শার্ট, এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে? 21শে জুলাই দেখুন, টি শার্টের লোগো দেখুন, এখানে দেখুন, এখানে দেখেন। এইটা পরে ডিউটি করছে 21শে জুলাই। এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়? কোনো রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ। যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত, যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরায় তা নয়, 21-এর নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস, একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন, 2 বছরের এক্সটেনশন দিয়েছেন। এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার, এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো, বা তারপরের দিন, 13/8/2025। ওনার রিটায়ারমেন্ট ছিল 30/8/2025, এবং
একটু আগে বিজিতেশ্বরের কথা বলেছি, যিনি বলছেন গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমনভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে। এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে, মানে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই, আপনাদেরও ঢোকার স্কোপ নেই। 8টা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে। আপনি ভাবতে পারেন এই 14 বছর, 14.5 বছর, 14 বছর 4 মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ, যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল, এইরকম একটা টেন্টেড লোককে, যাকে 5 বার ইডি ডেকেছে শান্তনু সিনহা বিশ্বাস, এখনও ডাকছে। এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে, ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেও আছে। চেপে চুপে রাখলে তো হবে না, তথ্য তো আমাদের কাছে আছে। এনআরআই কোটাতে ঢুকিয়েছি ছেলেকে, সেগুলো তো ইডি দেখছে, আমি এখানে আর বলবো না, পরে দেখা যাবে। আপাতত বাড়িতে বাজার করেন বলে 30-8 অবসরের আগেই 2 বছরের এক্সটেনশন, 2 বছর থাকতে পারবে না, বিজেপি আসছে 6 মাস পরে। এর জন্য 8টা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য, এবং গত 1.5 বছরে উনি এই চিটিংবাজটা 3 বার প্রমোশন পেয়েছেন, শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে। এবং এই 8টা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে 11/2/2025-এ, তার তালিকা। মুখে কোনো ভাষণ নেই, সব কাগজ কথা বলছে। এই যে 11/2/2025-এ 8টা ডিসি ক্রিয়েট করা হলো। 13/8/2025-এ ওনাকে 1.5 বছরে 3 বার প্রমোশন হলো, নতুন প্রমোশন হলো, করে ডিসি করা হলো 2 বছরের এক্সটেনশন দিয়ে। আর 6/3/2025-এ এটাও দেখুন, এই যে অর্ডার, এই সবই আমরা এক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে, এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে, হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, বা প্রথম মুখ্যমন্ত্রীর সময় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন, পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন, অজয় মুখার্জি বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, কোনো নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা। এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয়, দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে, কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না, রাজ্যপালের অনুমোদনও লাগে না। রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজড হন, অনেকে বলেন রাজ্যপাল এই বেআইনি কাজে সই করলেন কেন। আপনাদের মাধ্যমে তাদের জ্ঞাতার্থে জানাই, এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না, কিন্তু সব অর্ডার এই গভর্নর হ্যাজ প্লিজ টু বলে লেখা হয়। এটা একটা প্রথা, কনভেনশন।
এটাও ক্লিয়ার করে দিতে চাই। তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো রোল নেই। কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান, তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি। আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি, মানে ওনার আগামী সপ্তাহে নয়, 30/8 অবসর, তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে, তাহলে 30/8 পরে আমরা কোর্টে যাব। কোর্টে গেলে এটাও 26,000-এর মতো, 32,000-এর মতো, এটাও আরেকটা নজির হিসেবে তৈরি হবে। যেহেতু বেআইনি কাজ করেছে, আমরা আশা করি কোর্ট বেআইনি কাজে হস্তক্ষেপ করবে। কিন্তু আমরা কোর্টে যাব, কোর্টে যাওয়ার জন্যই আমরা রাজ্যপাল মহোদয়কে লিখিত জানিয়েছি। আমার এই বিষয়টাই ছিল মূলত কলকাতা পুলিশ আর এই সহধর্মীদের কেলেঙ্কারি। শুভেন্দুদা, শাসক দল তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসআইআর নিয়ে, সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মুভ করলো। অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছেন যে এতে আপনারা ভয় পাচ্ছেন কেন, এফেক্টেড হচ্ছেন কেন, অন্য রাজনৈতিক দলগুলোর তো সমস্যা হচ্ছে না। তাদের বক্তব্য যে আমাদের তাদের কি বক্তব্য, তাদেরকে কাদাপাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন। কিন্তু এই যে কোর্টে যাওয়ার সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? শাসক দল কি ভয় এই পাচ্ছে? প্রথম থেকেই যাচ্ছে। মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমোটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের, দামি দামি লয়ারদের দাঁড় করানো। সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। আর মৃত এবং ফলস ভোটার, যেহেতু 7 দফা 8 দফাতে ভোট হয়, কোচবিহারে একবার দিয়েছে, মালদাতে আরেকবার দিয়েছে, ডায়মন্ড হারবারে একবার দিয়েছে, লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে, এটাই তো সোজা অঙ্ক। এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। কিন্তু এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও পশ্চিমবঙ্গে হয়েছে। তৎকালীন সময় 26 লক্ষ নাম বাতিল হয়েছিল। আমাদের দাবি নো এসআইআর, নো ইলেকশন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত বাধা দিবে, এসআইআর তত দীর্ঘায়িত হবে। আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না। টকশোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার 4 মে 2026 পর্যন্ত টেনিওর, 2021-এর 5ই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন। 4 তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে। না হলে বিকেল 5টার পরে কি হয় আপনারা জানেন, সংবিধানে বলা আছে। শুভেন্দুবাবু, সিবিআই মামলা তো এবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যরা জামিন পেয়েছে, যদিও পার্থবাবুর এখনই জেল মুক্তি হবে না, প্রাথমিক মামলা রয়েছে তার। দেখুন, এই তো প্রসেস, এটা একটা লং প্রসেস, এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয়, তাহলে যতদিন পানিশমেন্ট, এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 6 বছরের। এই যে দুর্নীতির যে সেকশন আছে, তাতে 1/3 বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয়, তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায়। সেটা চূড়ান্ত নয়, কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে, ট্রায়াল হচ্ছে। এই মামলার পানিশমেন্ট হচ্ছে 6 বছরের জেল। পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে। আর যদি 6 বছরই জেলে থাকেন, তাহলে তো 6 বছর খেটেই বেরোবেন। 4 বছর জেলে থাকলে 2 বছর আরও খাটতে হবে, 2 বছর জেলে থাকলে আরও 4 বছর খাটতে হবে। এবং এর সাথে সাথে পিএমএলএ অ্যাক্টে খুব পরিষ্কার আছে, আপনাদেরও নলেজে আছে, আমিও দীর্ঘদিন ধরে ল মেকার।
মানে পার্লামেন্টে ছিলাম, অ্যাসেম্বলিতে আছি। পিএমএলএ খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে, অকশন হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন, অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন। বাকিটা উচ্চ আদালত, উচ্চতর আদালত, তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ জাজেরা। ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন, আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ। তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন। সুবিধা মধ্যমগ্রাম স্টেশনের বাইরে আইইডি বোম ব্লাস্ট হয়েছে, একজন ব্যক্তি বাজারের ব্যাগে বোম ছিল, এনআইএর অফিসাররা অলরেডি রওনা দিয়েছেন, তারা আসছে। মধ্যমগ্রামের মতো স্টেশনের জায়গা এবং আইইডি বোমা। হ্যাঁ, বর্ডার খোলা থাকলে তাই হবে। জাভেদ মুন্সিকে যদি কাশ্মীরের এসটিএফ ধরে ক্যানিং থেকে, আর যদি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায়, তা সেদিনই 1 বছর আগে যখন জাভেদ মুন্সি ধরা পড়ে 8 মাস আগে, সে তো এমন ধরনের বোমা বানাতে পারে কাশ্মীরের ওয়ান্টেড যে 2 কিলোমিটার দূর থেকে কাউকে তুলে উড়িয়ে দিতে পারে। আমরা এখানে বসে আছি, 2 কিলোমিটার দূর থেকে রেডিও অ্যাক্টিভ করে রিমোটের দ্বারা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাভেদ মুন্সি। তাকে কাশ্মীর এসটিএফ এসে ধরে নিয়ে যায়। আনসারুল বাংলার জঙ্গি সাদ শেখ হরিয়ারপাড়ার খাজেরি মাদ্রাসাতে ধরা পড়ে আসাম এসটিএফের এসে। এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন। খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি, বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন। অতএব সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। তাই হচ্ছে, আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। শুধুমাত্র দুর্নীতি তোষণ নয়, জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা, এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন, রাজারহাট, নিউটাউন সহ বিস্তীর্ণ এলাকা ভারত বিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে। দুটো রাস্তা আমি বারে বারে বলি, যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন, সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে আর একটা বাসন্তী এক্সপ্রেস হয়ে ঘটকপুকুর হয়ে এসছে, এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জেএমবি, জামাত, হেফাজত, রাজাকার, পাকিস্তান স্পন্সর লিঙ্কড টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে এবং তারা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে এবং ভোট ব্যাংক এবং মিছিল মিটিংয়ের সংখ্যা বাড়ানোর জন্য শাসক দল তাদেরকে পুলিশি নিরাপত্তা দিয়ে রেখেছে এবং পাড়ায় পাড়ায় সেই বাসন্তীর আপনার গোসাবার ভুয়া জন্ম সার্টিফিকেটের মতো ভুয়া জন্ম সার্টিফিকেট, ভুয়া আধার কার্ড, ভুয়া এপিক কার্ড সবই তাদের তৈরি করে দেওয়া হচ্ছে। এর ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 15ই আগস্ট লালকেল্লা থেকে যেটা বলেছেন যে এরা বেটি বহিন অর্থাৎ বোন এবং কন্যাদের উপরে আঙ্গুল তুলছে এবং তাদের লাভ জিহাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে, আদিবাসীদের মধ্যে ঢুকে আদিবাসীদের জমি দখল করছে এবং রেশন থেকে শুরু করে আমাদের কাজ, ছোট ছোট কাজ, সেই কাজেরও দখলদারি এই লোকেরা পাচ্ছে, নিচ্ছে। এখান থেকে কিছু দূরে আপনি যদি বাগুইহাটির কাছে ঘুনিতে যান, সেখানে একটা পুরো এলাকা আপনি দেখতে পাবেন যে এই ধরনের
লোকেদের আস্তানায় পরিণত হয়েছে। তাদের ভাষা, তাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তার ধরন, এমনকি কিছুটা খাদ্যাভ্যাস, এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই। ভারত বাংলাদেশের এই বর্তমান সম্পর্কের মধ্যেই দেবের অভিনীত যে সিনেমা, সেটা বাংলাদেশে যাতে চালানো হয় তার জন্য তার প্রডিউসার আবেদন করছে। দেখুন, এক্ষেত্রে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কোনো প্রোটোকল মানতে হয় কিনা আমার জানা নেই। যদি না মেনে করে থাকে গর্হিত অপরাধ করেছে, আর যদি মেনে নিয়ম মেনেই করেছে তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু এদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। হাসিনা ওয়াজেদ যখন প্রধানমন্ত্রী ছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী পাসপোর্টের অনুমতি বাংলাদেশ সরকার দেয়নি। কেন দেয়নি তার কারণ আছে। এখন যারা আছে তাদের সঙ্গে এদের সম্পর্ক অত্যন্ত ভালো। কাকদ্বীপ থেকে 34 জন মৎস্যজীবী বাংলাদেশের বাগেরহাট জেলে নিদারুণ কষ্টের মধ্যে আছে। আমাকে টাইম দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ওখানে পৌঁছানোর 1 ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে, এবং মোল্লা ইউনুসের নির্দেশে দিল্লিতে থাকা বাংলাদেশ হাই কমিশনার নবান্নতে এসে মিটিং করেছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মিটিংয়ে বার্তা দেওয়া হয়েছে 26-এর নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের এই যে লাইক মাইন্ডেড বন্ধু সরকার পশ্চিমবঙ্গে আছে সেটা যাতে থাকে তার শুভেচ্ছা দিয়ে গেছেন। এখনো ক্যানিংয়ের কাকদ্বীপের 34 জন মৎস্যজীবী বাগেরহাট জেলে আছে, যাদের ন্যূনতম খাওয়ার তো দূরের কথা, কাপড়টুকু পর্যন্ত দেওয়া হয়নি। সবাই হিন্দু মৎস্যজীবী। অতএব এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। আগের নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারের সাথে বর্তমান ওখানকার তত্ত্বাবধায়ক সরকারের, তাদের কলকাতা এবং দিল্লিতে যারা আছেন, বিশেষ করে কলকাতা, আমি দিল্লি নিয়ে বলবো না, আমার ওটা সাবজেক্ট নয়, তাতে তাদের অ্যাটিচিউডটা আমরা তো দেখতে পাচ্ছি। অতএব স্বাভাবিকভাবে তৃণমূলের সাংসদ কাপ অভিনেতা, তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী, তাদের সিনেমা ওখানে প্রেয়ার হবে, বিদেশ মন্ত্রকের অনুমতি চাইবে না, আর ওরা সেখানে অনুমতি দিয়ে দিবে, ওয়েলকাম করবে। এটা খুব ন্যাচারাল। বন্ধুর সঙ্গে তো বন্ধুত্বই থাকে, শত্রুতা তো থাকে না। শুভেন্দুদা দুটো প্রশ্ন আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের। এখন আমি এটা না, এটা অন্য, এটা আপনি শুনে আপনি যদি মনে করেন উত্তর দেবেন। রাজ্যের কলেজগুলোতে অ্যাডমিশন বন্ধ। আমি বলবো না, বিকেল বেলা ইন ফ্রন্ট অফ রাজভবন ঠিক আছে। আর উই উইল স্পিক রিগার্ডিং দিস। ওকে, আর একটা হলো যে জয়েন্ট এন্ট্রান্স, ওটাও কি ওখানে কোরিলেটেড? दादा एक सवाल था, प्रधानमंत्री 22 तारीख को आएंगे, लेकिन उससे पहले ही मध्यमग्राम में कल एक ब्लास्ट हुआ है और कहा जा रहा है कि ये सस्पेक्टेड आईडी ब्लास्ट भी हो सकता है। कैसे देखते हैं यहाँ पर इस सिचुएशन को? इसको जो एजेंसी है, देश की जो सुरक्षा एजेंसी है, उसको सीरियसली लेना चाहिए और इसमें कार्रवाई होना चाहिए। एनआईए को यहाँ और भी एक्टिव हो जाना चाहिए, खुफिया एजेंसी को भी नेशनल लेवल में एक्टिव हो जाना चाहिए। और बाकी पूरा प्रदेश में ये नया बात नहीं है। एनआईए का इन्वेस्टिगेशन चल रहा है, थ्रू कोर्ट ने डायरेक्शन दिया था 80,000 जिलोटिन स्टिक का केस बीरभूम मोहम्मद बाजार, ये भी चल रहा है। खगड़ागढ़ का बड़ा इंसिडेंट कुछ साल पहले हुआ, वो भी आपका सामने है। इसलिए पूरा बंगाल में पिछले 1 साल के अंदर हमारी सोनारपुर से लालटू शेख अब्दुल मन्नान अरेस्ट हुआ। ये बांग्लादेश का एक्सट्रीमिस्ट ग्रुप का साथ जुड़ा हुआ है।
जावेद मुंशी अरेस्ट हुआ फ्रॉम कैनिंग एडजेसेंट टू कैलकाटा. ही इज क्लोजली एसोसिएट विद द एक्सट्रीमिस्ट, पाकिस्तानी एक्सट्रीमिस्ट. कश्मीर पुलिस का वांटेड था. आसाम एसटीएफ ने 7 शेख को एक मदरसा से अरेस्ट किया, हरिहरपाड़ा मुर्शिदाबाद से. वो अंसारुल बांग्ला का साथ जुड़ा हुआ है. हमारी बॉर्डर कम से कम 540 किलोमीटर एरिया खुला हुआ है. और यहाँ का जो सत्ताधारी पार्टी है अपने तुष्टिकरण और वोट बैंक के राजनीति से पश्चिम बंगाल को पश्चिम बंगाल को जो हमारी जो गरिमा था वो तो ख़त्म हो गया है. एजुकेशन, हेल्थ सेक्टर, हाईएस्ट भ्रष्टाचार यहाँ है, इंस्टीट्यूशनल करप्शन, भाई भतीजावाद चलता है. हिंदू त्योहार का दौरान पत्थरबाजी, हमला, मूर्ति तोड़ना, ये सब तो चलता ही है. साथ साथ यहाँ एक्सट्रीमिस्ट फोर्स का एक सेफ पैसेज पश्चिम बंगाल में बन गया है. इसमें भारत सरकार की जो एजेंसी है वो लोग को और भी तेज कार्रवाई होना चाहिए और बॉर्डर को तुरंत फेंसिंग कंप्लीट हो जाना भी चाहिए. कुछ दिन पहले आपको मालूम है, कुछ साल पहले जो बंगबंधु मुजीबुर रहमान का डायरेक्ट किलर था मास्टर माजिद, वो कलकत्ता सिटी से अरेस्ट करके उसको उसका जो फांसी का दंडादेश था उसको एग्जीक्यूट किया ढाका में. वो यहाँ से अरेस्ट हुआ. इसलिए ये बहुत सारा एग्जाम्पल है. हमारी बैन ऑर्गेनाइजेशन सिमी का साथ जुड़ा हुआ है हसन अहमद इमरान, उसको राज्यसभा भेजा टीएमसी ने. उनका एक पेपर भी चल रहा है. कुछ दिन पहले फरक्का का टीएमसी का एमएलए मोनिरुल इस्लाम, ही पार्टिसिपेटेड इन ए मार्च इन शमशेरगंज. बैन ऑर्गेनाइजेशन पीएफआई का पैरेड था. आपको कितना एग्जाम्पल मैं दूं, ये तो बहुत लंबा हो जाएगा. इसलिए ये छोटा इंसिडेंट नहीं है, बड़ा इंसिडेंट है. इसके ऊपर कार्रवाई होना चाहिए. और हमारी वर्ल्ड की सबसे पॉपुलर लीडर भी आ रहा है. इसको देखते हुए जो कार्रवाई होना चाहिए वो भी होना चाहिए. मेरा 22 तारीख प्रधानमंत्री आ रहे हैं, लेकिन सुना जा रहा है कि मेट्रो के उद्घाटन में मुख्यमंत्री शरीक नहीं होंगी. मुख्यमंत्री क्या शरीक होगा नहीं होगा उसको पूछ लीजिए. जहाँ लीडर ऑफ अपोजिशन को बुलाएगा मुख्यमंत्री को थोड़ा दिक्कत होता है. आज नहीं, पहले से ही जब कलाईकुंडा में फ्लड प्रोन एरिया, साइक्लोन प्रोन एरिया में ऑनरेबल पीएम ने मीटिंग बुलाया था, तब उड़ीसा में बीजेपी मेन अपोजिशन था और बीजेपी का सरकार था. ऑनरेबल पीएम का मीटिंग में वहाँ का चीफ मिनिस्टर भी पार्टिसिपेट किया और अपोजिशन लीडर भी पार्टिसिपेट किया. नवीन जी को कोई दिक्कत नहीं हुआ. लेकिन जब कलाईकुंडा में बंगाल के चीफ मिनिस्टर ने लीडर ऑफ अपोजिशन को देख लिया, तब उन्होंने प्राइम मिनिस्टर का जो सम्मान, उनका चेयर का जो गरिमा, रिस्पेक्ट, उसको तोड़ते हुए दीदेन चीफ सेक्रेटरी आलापन बंदोपाध्याय को लेकर ट्वीट कर दिया. ये दूसरा इंसिडेंट हुआ है जिस दिन प्राइम मिनिस्टर का माता जी का देहांत हुआ था गुजरात में. तब उन्होंने वर्चुअल इनॉग्रेशन किया हावड़ा से एक वंदे भारत का. तब एक स्टेज पे रेलवे मिनिस्टर आया बंगाल से, जो आदर्श जो था सबको बुलाया, मुझे भी बुलाया, लीडर ऑफ अपोजिशन. चीफ मिनिस्टर मुझे बुलाया इसलिए उन्होंने मंच पर नहीं उठा. गवर्नर साहब भी था, वो नीचे से क्या क्या किया आप सबको देख लिया. उसको दिक्कत है, नेता प्रतिपक्ष ने उनको खुद हराई 21 का चुनाव.
इसलिए लीडर ऑफ अपोजिशन को जहाँ बुलाएगा वहाँ तो ममता बनर्जी नहीं जाएगा, ये तो उनका प्रैक्टिस ही है। लेकिन बाकी बात तो रेल को करना चाहिए। और बंगाल का विकास तरक्की के लिए चीफ मिनिस्टर को भी इतना बड़ा कार्यक्रम हो रहा है, 3 मेट्रो का उद्घाटन, इतना रुपया मोदी जी का सरकार दिया है बंगाल को, और मेट्रो हमारी कलकत्ता मेट्रो प्राइड है। इसमें सब लोग को जाना चाहिए, जिसको बुलाया, इनविटेशन मिला है, वो जो एमपी हो सकता है, किसी पार्टी का भी हो सकता है, सबको आना चाहिए। বাংলা একটা আয়নাঘরের কথা বললেন, আজকে ওটা যদি একটু বলেন। এটা একটু বাংলা, এটা তো মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে, উনি যাবেন না, সেটাই শুনে যাচ্ছে। যাওয়া উচিত বলে মনে করি, কারণ কলকাতা মেট্রো একটা গর্বের বিষয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার বিগত বেশ কয়েক বছর ধরে যত টাকা লেগেছে মেট্রোতে দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়েছেন, এবং 3টে মেট্রো লাইন উদ্বোধন হচ্ছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। তা মুখ্যমন্ত্রী, আমি আশা করব উনি যাবেন, ইনভাইটেশন পেয়েছেন। কিন্তু বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দল ওনা থেকে ডাকলে ওনার অস্বস্তি হয়। সেটা সাইক্লোন নিয়ে রিভিউ মিটিং হতে পারে, কলাইকুণ্ডাতে আমি সেই দৃশ্য সাক্ষী। দ্বিতীয় সাক্ষী আমি হাওড়াতে হয়েছি, যেদিনকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লস হয়েছিল, সেই দিন ওনার পারিবারিক যে তিনি ভার্চুয়ালি করেছিলেন, তা সেদিনও আমি দেখেছিলাম বন্দে ভারত উদ্বোধনে মঞ্চে গভর্নর আমরা থাকার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। আমরা থাকার মানে আমি থাকার জন্য, তা নিচে বসে তিনি এসব করছিলেন। তা ওনার যদি কাউকে নিয়ে সমস্যা থাকে, ওনাকে যারা ইনভাইট করেছে রেল দপ্তর বা রেলমন্ত্রী, তাকে তিনি বলতে পারেন। কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেক দিন রাজনীতি না করাই ভালো। রাজ্যের উন্নয়নের স্বার্থে সবাইকে এক জায়গায় থাকা উচিত। অন্তত এই এত বড় একটা উন্নয়নের যজ্ঞে প্রধানমন্ত্রী আসছেন, আর ওনারা স্থানীয় স্তরে ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়কদের, সাংসদদের জেলা স্তরে, বিডিও স্তরে ডাকেন না। এমনকি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শিলান্যাস এবং উদ্বোধনে এমপি ম্যান্ডেটারি, যে দলেরই হোক না কেন, কিন্তু বিজেপির এমপিদের ডাকেন না। জল জীবন মিশনের ক্ষেত্রেও এমপি এমএলএ ম্যান্ডেটারি, আমাদের এমপি এমএলএদের ওনারা ডাকেন না। কিন্তু ভারত সরকার বা অন্য রাজ্যের প্রদেশের সরকার এই ধরনের রাজনীতি করে না, 5 বছর ধরে রাজনীতি করে না। শুধুমাত্র ভোটের সময় রাজনীতি হয়, যখন নির্বাচন ঘোষণা হয় তখন রাজনৈতিক লড়াই হয়, একে অপরের বিরুদ্ধে বাক্যবান হয়। কিন্তু এখানে 60 মাস ধরেই রাজনীতি হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। এবং বিগত দিনে আমি 2006 বিরোধী দলের এমএলএ ছিলাম, 9 থেকে 11 বিরোধী দলের এমপি ছিলাম। এত নিকৃষ্টতা আমি দেখিনি। হয়তো রাজনৈতিক লোকদের মধ্যে ছিল, তো প্রশাসনিক লোকদের মধ্যে বিডিও থেকে ডিএম হয়ে চিফ সেক্রেটারি, ওসি থেকে এসপি হয়ে ডিজিপি, আপনি নিজে দেখেছেন। কিছুদিন আগে মহেশতলার রবীন্দ্রনগর ঘটনা নিয়ে 7 জন এমএলএ আমরা গেছিলাম, ডিজিপি রাজীব কুমার রুমে থেকেও আমাদের সঙ্গে দেখা করতে রিফিউজ করলেন। আছেন স্বীকার করলেন, দেখা করলেন না। আর আমরা শালীনতা এবং শিষ্টাচার মেনে জোর করে ঠেলে ওর চেম্বারেও ঢুকি। আমরা আমাদের দিক থেকে প্রোটোকল মেনটেন করি। তাই সর্বক্ষেত্রে রাজনীতি এবং সংবিধানের যে পরিভাষা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, মমতা ব্যানার্জি চেঞ্জ করে দিয়েছেন। ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। তিনি প্রধানমন্ত্রীকে মনে করেন বিজেপির নেতা, তিনি বিরোধী দলনেতাকে মনে করেন বিজেপির এমএলএ। এর বাইরে তিনি বেরোতে পারেননি, এটাই দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী যে 3টে রুট উদ্বোধন, প্রধানমন্ত্রী যে 3টে এটা একটু বলে দিন। অরেঞ্জ রুটে হিন্দিতে বললাম, ले लिया ना, इंडिविजुअल नहीं होगा। অরেঞ্জ तो दिया दे। অরেঞ্জ রুটটা জমি জটে আটকে রয়েছে, অরেঞ্জ রুটটা জমি জটে আটকে রয়েছে বহু বছর ধরে। কালকে জিএমও অভিযোগ করলেন যে আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না, অরেঞ্জ রুটটা হয়ে যেত। এরা করতে দেবে না।
করতে দেবে না। কোথায় রোহিঙ্গা বসে আছে, কোথায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, কোথায় ভোট ব্যাংক আছে, করতে দেবে না। তার মধ্যেও যতটা সম্ভব প্রধানমন্ত্রীর প্রচেষ্টা এবং আশীর্বাদে হয়েছে, বাকিটাও হবে। আজকে বিকাশ অভিযান আছে, তার আগে একাধিক চাকরি প্রার্থীকে ইতিমধ্যেই আটক করা হচ্ছে। সুমন বিশ্বাস এখানে এমার্জেন্সি না বললেও কার্যত এমার্জেন্সি। গতকাল মিথ্যা অডিও প্রকাশ করেছেন। আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার। মগরাহাট থানায় তাকে তুলে নিয়ে গেছে। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। এইভাবে অগণতান্ত্রিকভাবে করছেন, এর ফল খারাপ হবে। এবং যে অ্যাডমিট কার্ডগুলো ওনারা ইস্যু করেছেন তার মধ্যে টেন্টেড তাদের মধ্যে টেন্টেড লোকেরও অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, আমাদের কাছে আছে। পুলিশের পক্ষ থেকে একটি অডিও দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে যে ও সব সাজানো একটা মাতব্বর হয়েছে, অনিস নাকি বড় মাতব্বর পুলিশে হয়েছে, যত সব করে বেড়াচ্ছি। করতে বলুন, আর 4-5 মাস তারপরে হবে। एक सवाल है, ममता बनर्जी प्रधानमंत्री की जो না না, আমি উঠে পড়েছি, বলুন ভাই, হয়ে গেছে, চল্লিশ। क्वेश्चन किया तो सिस्टर, मैं तो बता दिया। नहीं, दूसरा क्वेश्चन है, चुनाव आयोग ने राहुल गांधी को 7 दिन का अल्टीमेटम दिया है, 7 दिन का। इसमें ज्ञानेश कुमार ने कहा है कि या तो हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, दूसरा कोई विकल्प नहीं है। देखिए, बीजेपी का नेशनल स्पोक्स पर्सन इसमें बोल दिया वा बोलेगा, ये मेरा बात नहीं है। लेकिन मैं कल एक सार्वजनिक पब्लिक मीटिंग में बताया, जिस तरीके से इलेक्शन कमीशन इंडीजोट का, जिसका अंदर टीएमसी भी है, उसका दबाव में नहीं आया। काल पूरा बेंच ने बता दिया, हम लोग डरने वाला नहीं है, मत डराओ। और हमारी कांध में बंदूक रखते हुए मतदाता को, उसको मत डराओ, भ्रम मत पैदा करो। वो तो क्लियर कर दिया है। हर देशवासी इलेक्शन कमीशन का जो बोल्डनेस का, जो इतना स्ट्रॉन्ग प्रेस कॉन्फ्रेंस हुआ, उसको स्वागत करता है। और बंगाल में यही आवाज है, नो SIR, नो इलेक्शन। SIR होना चाहिए, डेथ वोटर, डबल ट्रिपल एंट्री वोटर, फेक वोटर, और जो घुसपैठिया है, खास करके बांग्लादेशी मुसलमान रोहिंगा, इसका नाम डिलीट हो जाना चाहिए। SIR कोई नया नहीं है। 2002 में मैं पार्षद था एक म्यूनसिपैलिटी का, मुझे मालूम है यहाँ बंगाल में SIR हुआ था, 26 लाख वोटर का नाम डिलीशन हुआ था, डिलीटेड हुआ था। इस बार भी होगा। इलेक्शन कमीशन का क्लियर बता दिया, जो BLO घर घर जा रहा था, उसका साथ पॉलिटिकल पार्टी का बिहार में रिप्रेजेंटेटिव था, यहाँ भी रहेगा। डेट को आप तो अलाइव नहीं बता सकता, जिसका नाम 2-3 असेंबली कॉन्स्टिट्यूंसी में है, उसमें एक ही नाम रहेगा, जिसका कोई एग्जिस्टेंस ही नहीं है। जैसे बाराकपुर में नहीं है, जैसे कुछ वोटर मोइना में नहीं है, जो 4-5 ऑफिसर को एक्शन लिया है, उसमें तो आप लोग देख लिया ना। मैं आज भी ऑनरेबल चीफ इलेक्शन कमिश्नर को बाड़वान का DM के खिलाफ एक कंप्लेंट किया। उन्होंने 16 अगस्त खेला हमें दिवस में भतीजा का पिक्चर और TMC का पॉलिटिकल सिंबल का साथ कार्यक्रम में पार्टिसिपेट किया। ये मैडम आयशा रानी वो करेगी वोटर लिस्ट, जो TMC का प्रोग्राम में पार्टिसिपेट कर रहा है।
इलेक्शन कमीशन का हर सर्कुलर गाइडलाइन दूसरा प्रदेश में इंप्लीमेंट हो रहा है। इस प्रदेश में इसको चैलेंज कर रहा है इसका रूलिंग पार्टी। वो इलेक्शन कमीशन का चैलेंज नहीं, वो कॉन्स्टिट्यूशन का चैलेंज कर रहा है। इसलिए बंगाल में SIR इज वेरी एसेंशियल। वी ऑल द बंगाली पीपल आर वेटिंग फॉर इट। दादा, CBI के केस में पार्थो चटर्जी को बेल मिली है, क्या कहेंगे? नहीं, इसमें मैं कोई कुछ नहीं बताऊंगा। उसमें जो एजेंसी है ये भ्रष्टाचारी है, टेंटेड है। उनका गर्लफ्रेंड का घर से सबका सामने 51 करोड़ मिला है, सबको पता है, चार्जशीटेड हुआ है, अपने रिश्तेदार अप्रूवर भी बन गया है, केस चल रहा है। इसको तुरंत उसको ट्रायल खत्म करके कॉन्विक्शन हो जाना चाहिए और उनका जितना प्रॉपर्टी सीज हुआ ऑक्शन कर देना चाहिए तुरंत। वो जो PMLA के अंदर है इसको थोड़ा स्पीड में होना चाहिए। बंगाल का लोग ये देखना चाहता है। सीवी राधाकृष्णन होंगे NDA के अगले उम्मीदवार राष्ट्रपति के। उपराष्ट्रपति JP नड्डा जी ने उपराष्ट्रपति बहुत बड़ा लीडर है, अनुभवी लीडर है। आज देशवासी वेलकम कर रहा है। एज ए MLA वेस्ट बंगाल स्टेट असेंबली, आई हार्टिली वेलकम दिस great decision. He is a very big personality, educated person, a true patriotic leader of our country. बांग्ला ना, बांग्ला